অষ্টমঙ্গলাতে গিয়ে গোপাল বটুলাকে উচিত শিক্ষা দিল বিদ্যা। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে তিধা চিৎকার করে করে প্রীতিকে ডাকছে। তো কীর্তি এবার এসেছে। তিধা প্রীতিকে বলছে সারাদিন কানের ভিতরে হেডফোন দিয়ে শুধু ফোন দেখা, একটু রান্না বান্নার দিকে কোনো মন নেই। শ্বশুর বাড়ি গিয়ে কি বলবে, সারাদিন আমি মোবাইলের ভিতর পড়েছিলাম। আমার বরটাকে দেখো, সে তো উদাস, আমার হাতটাকে নিয়ে অন্য কাউকে দিয়ে এসেছে। ইঞ্জি তো দিদার কানে বীজ জ্বালছে, বলছে মেয়েটা অনেক শিয়ান। ও এমন করে ভাব করে ও কিছুই জানে না, ভাজা মাছটা উল্টে খেতে পারে না। এতটা চালাক না বৌদি, তুমি ধারণা করতে পারবে না। তখনই দেখা যাচ্ছে রাজদীপ বাবু নিচে চলে এসেছে। রাজদীপ বাবু এসে বলছে এক কাপ কফি হবে। দিদা তখন বলছে কফি কেন, সবকিছু গিলো তুমি, আমরা তো দাসীবাদী। রাজদীপ বাবু তখন দিদাকে বলছে কি হলোটা কি। দিদা বলছে জানো তুমি কত বড় অন্যায় করেছো, আমাকে লুকিয়ে ও মেয়েটাকে তুমি হাতটা দিয়ে এসেছো। রাজদীপ বাবু তখন দিদাকে বলছে ওই মেয়েটা মেয়েটা করছো কেন, ও এ বাড়ির বউ। দিদা তখন চিৎকার করে বলছে শোনো, আমি ওকে পুত্রবধূ মানি না, চোরের মতন গয়না চুরি করে ও নাকি আবার বাড়ির বউ। রাজদেব বাবু দিদার উপরে চিৎকার করে বলছে মুখ সামলে কথা বলো। দিদা তখন রাজদেব বাবুকে বলছে তুমি চুপ করো, আমি ওকে বউ বলে মানি না। একটা ক্রিমিনালের মেয়ে রাজদীপের একটা বোন এসে বলছে জেঠিমণি, বাইরে দাদা ভাই আর বৌদি এসেছে। যেহেতু রেগে গিয়ে বলছে তুই ওকে বৌদি বৌদি বলছিস কেন, ও এ বাড়ি কেউ নয়, ওকে প্রফেসর বিদ্যা ব্যানার্জি বলে ডাকবি, ও এ বাড়ির বউ, আমরা কিছুতেই মানি না। রাজদীপ বাবু তখন সকলকে বলছে তোমরা এখানে থাকো, আমি যাচ্ছি। দিদা তখন রাজদীপ বাবুকে থামিয়ে বলছে তুমি কেন যাবে, আমি যাচ্ছি। দিদা তো এবার সিঞ্জয়কে নিয়ে ওখানে থেকে চলে যায়। এদিকে দেখা যায় বিদ্যা আর রাজদীপ ঘরে গেটের সামনে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই দিদা সেখানে গেছে। দিদা এসে বিদ্যাকে বলছে তুমি এখানে এসেছো কেন। বিদ্যা তখন দিদাকে বলছে ভয় নাই, আমি এবারে চৌকাট পেরাবো না। আপনার ভয় নেই, ওই দামি মেঝেতে আমি পাও রাখবো না। কিছু জিনিস আমার কাছে ছিল, সেগুলো ফেরত দিতে এসেছি। এনজয় তো বিদ্যাকে কথা শোনাচ্ছে আর বলছে বলো হাতিয়ে নিয়েছিলে, বলো হাতিয়ে নিয়ে রাখতে পারোনি, সেই জন্য বাধ্য হয়ে ফেরত দিতে এসেছো। বিদ্যা তো সিঞ্জয়ের মুখে পুরো জামা ঘষে দেয়। বিদ্যা তো সিঞ্জয়কে বলছে চাইলে না আমি অনেক কিছু করতে পারতাম, এই বাড়িতে ঢুকে আপনার মাথার উপরে চড়ে আপনার চুলগুলো পটাম পটাম করে ছিঁড়ে দিতে পারতাম। সিঞ্জয় তো এবার বিদ্যাকে বলছে রেগে মেগে ভদ্রভাবে কথা বলো। বিদ্যাকে এবার সিঞ্জয়কে বলছে ভদ্রতা শিখাচ্ছেন আপনি, বাড়িতে চৌকাঠের উপর দাঁড়িয়ে বউকে অপমান করা। আমার শ্বশুর মশাই আমাকে একটা হার দিয়েছিল, উপহার দিয়েছিলেন, সেটা আবার নিজেরা ফেরত নিয়ে নেন। ছি ছি ছি, আর কত নিচে নামবেন আপনারা। দিদা তো রেগে রেগে বলছে বিদ্যা তুমি এভাবে আমার সাথে কথা বলবে না। বিদ্যা তখন দিদাকে বলছে প্লিজ আপনি আমাকে এভাবে চোখ রাঙাবেন না, শাসন করবেন তখনই যখন সোহাগ করবেন। রাজদীপের এক বোন বিদ্যা গলা আশীর্বাদের হাতটা দেখে বলছে ওই তো আশীর্বাদের হাতটা। সিঞ্জয় তখন বিদ্যাকে কথা শুনিয়ে বলছে ও জীবনে চোখে দেখেছে নাকি, ছোটবেলা বাবা মা সব হারিয়ে বসেছে। বিদ্যা তখন সিঞ্জয়কে বলছে এরকম ধরনের হার দেখেছি কিনা জানি না, আপনার মতন একটা হার স্যাম্পল জীবনে কখনো দেখিনি। সিঞ্জয় তখন বিদ্যাকে বলছে বিদ্যা মুখ সামলে কথা বলো। বিদ্যা তো বলছে একদম চিৎকার করবেন না, আমি না একজন বায়োলজিক প্রফেসর, তবে আমি ডাক্তার না হয়েও কোথায় কোন জায়গায় হাড় আছে সেটা আমি ভালো করে জানি। আর আমার একটা গুণ আছে, সেগুলো আমি খুব ভালো করে মট মট করে ভাঙতে পারি। বিদ্যা বলছে যাই হোক এসব কথা বাদ দিন, আপনি আমার থেকে যা যা পেতেন সবগুলো ভালো করে বুঝে নিয়ে নিন। আপনি এক্ষুনি আমার গলার থেকে ওই হারটি খুলে নিন। দিদা বলছে আমি খুলবো কেন। বিদ্যা তখন বলছে খুলুন খুলুন, আপনি নিজের হাতেই খুলুন, আমি দেখি আপনি কতটা নিচে নামতে পারেন। দিদা তখন বলছে আমি নিচে নামছি না, এটা আমাদের পারিবারিক সম্পত্তি, সেটাকে আগলে রাখা আমার দায়িত্ব, কারণ আমি এ বাড়ির বউ। বিদ্যা তখন বলছে আমিও তো এ বাড়ির বউ, আপনার ছেলে আমার স্মৃতিতে সিঁদুর দিয়ে এ বাড়িতে বউ করে এনেছে, তাই বলছি আমাদের মধ্যে ক্লাস স্ট্যাটাস সবগুলো এক, গোত্রটাও এক। বিদ্যা এবার গলা থেকে হাতটা খুলে দিদার সামনে ধরেছে। দিদা তো নির্লজ্জের মতন হাতটা নিয়েও নেয়। বিদ্যা তো দিদাকে বলছে আচ্ছা সোনার দোকানে গিয়ে হাতটা মাপিয়ে নেবেন, যদি কোনো অংশে কম হয় তাহলে আমি মূল্য ধরে সেই দামটা দিয়ে দেব।
দিদা তখন বিদ্যাকে বলছে, বিদ্যা তুমি আমাকে অপমান করছো। আর আর আপনি আপনি আপনার পুত্রবধূ গলা থেকে হার খুলিয়ে নিয়ে তার থেকেও না অনেক বেশি অপমান করেছেন। রাজদেব বাবু তো দূর থেকে সবকিছু মজা নিচ্ছে। দেখো না এবার থোতা মুখ পোতা করে দিয়েছে। এবার কেমন বৌমা এনেছি বলো। দিদা তো রেগে মেগে এবার বিদ্যাকে বলছে, এবার তুমি এখান থেকে চলে যেতে পারো। বিদ্যা তো দিদাকে বলছে, না না এখন যাব না, আরো কিছু দেওয়ার বাকি আছে। এবার তো বিদ্যা রাজদীপের হাত থেকে একটা ব্যাগ নেয়। সে ব্যাগের ভিতরে বলছে হার আছে, কোমর বন্ধনী আছে, নূপুর আছে, চুড়ি আছে, সবকিছু আছে। এগুলো আমার শ্বশুর মশাই আমাকে দিয়ে গিয়েছিলেন, সেগুলো ফেরত দিতে এলাম। এনজয় তো সঙ্গে সঙ্গে বিদ্যা হাত থেকে ব্যাগটা নিয়ে নেয়। এবার তো দিদা তো ব্যাগটার ভিতরে ভালো করে দেখছে সব ঠিকঠাক আছে কিনা। বিদ্যা দিদাকে বলছে, সবকিছু ফিরিয়ে দিয়ে গেলাম, আর কোনোদিন বলবেন না বাড়ির বউ চোর। তবে আপনাদের পক্ষে সবকিছুই সম্ভব। সঞ্জয় তখন বিদ্যাকে বলছে, হ্যাঁ তুমিও তো ক্রিমিনালের মেয়ে, তোমায় দিয়ে তো কোনো কিছু বিশ্বাস নেই। বিদ্যা সঞ্জয়কে বলছেন, আপনি না বেশি কথা বলেন। আপনি জানেন তো আপনার সামনে কয়টা দাঁত যদি আমি ভেঙে দিই তাহলে চিবে চিবে যে কথাগুলো বলেন সেগুলো আর বলতে পারবেন না। সঞ্জয় তখন বিদ্যাকে রেগে মেগে বলছে, তোমার এত বড় স্পর্ধা, স্পর্ধা তো আমি কিছুই দেখাইনি। স্পর্ধা যদি দেখাতাম তাহলে তাণ্ডব হয়ে যেত। আমি সসম্মানে সব স্বর্ণ গয়না ফিরিয়ে দিয়ে গেলাম। তবে হ্যাঁ, একটা জিনিস যদি ফিরে পেতে চান তাহলে আমার পায়ে ধরে শুয়ে পড়তে হবে। সঞ্জয় তখন বলছে, এটা কি? এই যে আমার সোনার টুকরো বর। বিদ্যা তখন সকলকে বলছে, এখন তবে আমি আসি, এসো চলো। রাজীব যখন বিদ্যার সাথে চলে যেতে যাবে সঙ্গে সঙ্গে দিদা রাজদীপকে আটকায়, বলছে, রিত তুই ভিতরে আসবি না? রাজদীপ তখন দিদাকে বলছে, না মা। দিদা তখন বলছে, কেন? রাজদীপ তখন বলছে, মা তুমি যখন ওর গা থেকে গয়নাটা নিয়ে নি তখন আমার মনে হচ্ছিল ড্যাডি যদি ওকে একটা বেনারসি গিফট করতো তাহলে তুমি এবারে দরজা থেকে ও গা থেকে বেনারসিটাও খুলে নিয়ে নিতে। দিদা তো কথাটা শুনেই পুরো চমকে যায়। রাজদীপকে বলছে, রাজদীপ তুই এরকম বলতে পারলি? রাজদীপ দিদাকে বলছে, সরি মা, তোমাকে আজকাল তোমাকে খুব অচেনা লাগে। আমি এরকম ধরনের মাকে তো আমি চিনি না, আর আমার মাকে তো আমি চিনতেও পারছি না, আর চিনতেও চাই না। এই বলে রাজদীপ যখন চলে যেতে যাবে সঞ্জয় তো বিদ্যাকে বলছে, বিদ্যা আমি তোমাকে দেখে নেব, আর এই ছেলেকে তো আমি বাড়িতে ফিরে আনবোই, টানতে টানতে এ বাড়িতে নিয়ে আসবো, এই আমি তোমাকে বলে রাখলাম। বৃদ্ধ তো এবার রেগে যায়, সঞ্জয়কে বলছে, ছুঁয়ে দেখুন না একবার। ঘরের ভিতরে দাঁড়িয়ে পটের বিবি যে কোটনামি করা একদম বেরিয়ে যাবে। আপনার হাতে জয় কটা বোনস আছে সবটা ভেঙে ঘুরিয়ে দেব। আর এই বয়সে এসে যদি আপনার হাড়গুলো ভেঙে যায় আপনি কষ্টটা সহ্য করতে পারবেন না। বিদ্যাকে সঞ্জয় আর দিদাকে মুখে জামা ঘষিয়ে দিয়ে সেখান থেকে রাজদীপকে নিয়ে চলে যায়। বিদ্যা চলে যেতেই রাজদীপ বাবু জোরে জোরে হাততালি দিচ্ছে আর বলছে, এটাই তো আমি চেয়েছিলাম, যেমন কোনো ওল তেমন বাঘা তেঁতুল। ও বউ একবার ঘরে ঢুকুক, একবার ঢুকুক না, তারপর দেখবে তোমাদের হাড়ে দুব্ব না গুজিয়ে দিয়েছে। আমার নাম রাজদীপ চ্যাটার্জি নয়। এই বলে রাজদীপ বাবু ঘরে চলে যায়। দিদা তো সবাইকে রেগে মেগে বলছে, খুব শিগগিরই ও মেয়েকে শাস্তি পেতে হবে। ঈশ্বর আছে, ঈশ্বরই ওকে শাস্তি দেবে। এবার আসে সেই দিন। বিদ্যা আর রাজদীপ অষ্টমঙ্গলতে গোপাল ভোটালয় বস্তিতে চলে গেছে। রাজদীপ গিয়ে বলছে, এটা তাহলে তোমার জন্মদাদার পিতার বাড়ি? বিদ্যা বলছে, হ্যাঁ। এবার রাজদীপ যখন যেতে যাবে বিদ্যা তখন রাজদীপকে থামিয়ে বলছে, আপনি এখানে ওয়েট করুন, আমাদের সঙ্গে একজন অতিথি আসার কথা আছে। রাজদীপ তখন বিদ্যাকে বলছে, কে? ওই যে। বিদ্যা তখন বলে, ওই যে আসছে। তখনই দেখা যাচ্ছে পঙ্কজ বাবু ধুতি পাঞ্জাবি পরে হাতে একটা হাঁড়ি আর একটা কাতলা মাছ নিয়ে। ওই যে দেখা যাচ্ছে পঙ্কজ বাবু ধুতি পাঞ্জাবি পরে হাতে একটা মিষ্টি হাঁড়ি আর এক হাতে কাতলা মাছ নিয়ে আসছে বিদ্যাদের দিকে। পঙ্কজ বাবু রাজদীপের কাছে এসে বলছে, জামাই এটা নাও, এটা তোমার হাতের মাছ আর এই হাঁড়িতে আছে রাজভোগ। রাজদীপ তো বিদ্যাকে অবাক হয়ে বলছে, রাজদীপ বাবু বলছে, উনি এখানে? পঙ্কজ বাবু বলছে, আপনার স্ত্রীকে আমাকে ঠিকভাবে ইনফরমেশন দিয়ে দিয়েছে, আমি তো বোন পাতিয়ে ফেলেছি, এখন আমি আপনার বড় শালক। পঙ্কজ বাবু তো এবার নিজের লাইসেন্সওয়ালা বন্দুকটা নিয়ে বৃদ্ধর হাতে দিয়ে দেয়। রাজদীপ দেখে তো অবাক। রাজদীপ বলছে, এটা কি? পঙ্কজ বাবু বলছে, এটা রিভলভার।
বিদ্যা তো তখন বলছে এটা তো আমি চালাতে জানি না। পঙ্কজ বাবু বলছে দূর বাবা, চালাবেন কেন, লোটেট দেখাবেন এমনি চমকে যাবে। বিদ্যা তখন পঙ্কজ বাবুকে বলছে আমার সন্দেহটা ঠিক, আপনার জন্মদাতা পিতাটা একজন অমানুষ, এই মোমেন্টটা একটা ফাঁদ, আপনি ঠিকই ধরেছেন। রাজদীপ তো শুনি অবাক, বলে মানে দ্বিধা ভবনটা ফাঁক মানেটা কি, তাহলে আমরা এখানে কি করতে আসলাম? পঙ্কজ বাবু রাজদীপকে বলছে আপনার স্ত্রী খুব বুদ্ধিমতী, ও আগে থেকে সন্দেহ করেছে ভিতরে গেলে কিছু একটা ঘটবে, আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে পঙ্কজ বাবু আর বিদ্যা মিলে গোপাল ভোটালা পুরো প্ল্যানটা ভেস্তে দিতে পারবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন।